প্রক্রিয়া সরকার এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA-কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বৈশ্বিক সংলাপ আয়োজনের জন্য বাংলাদেশকে নির্বাচন করায় আমি UNFPA নির্বাহী পরিচালককে সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানে আগত 48টি দেশের প্রতিনিধিদের আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। জনসংখ্যাগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন অর্জনে আপনাদের আগ্রহ ও প্রত্যয় আমাদের অনুপ্রাণিত করেছে। সুধীমণ্ডলী, বাংলাদেশের স্বাধীনতার পরে 1972 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেন। তার দিক নির্দেশনায় প্রণীত 1973 থেকে 1978 মেয়াদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যা সুষ্ঠু ব্যবস্থাপনার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাশনাল পপুলেশন কাউন্সিল গঠন করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে যার সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই। তবে আমাদের দুর্ভাগ্য 1975 সালের 15ই আগস্ট সপরিবারে আমার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় আমার পরিবারের সদস্য সহ। এরপরে এদেশে অগণতান্ত্রিক সরকার, মার্শাল ল সরকার ক্ষমতা আসে এবং সমস্ত অর্জনগুলি একে একে নষ্ট করে দেয়। 1996 সালে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা দায়িত্ব নেবার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি 6,000 নাগরিকের জন্য সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি। সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মায়েদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আনা। নারী উন্নয়ন ও ক্ষমতায়নেও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করি। নারী ও পুরুষের মধ্যে অসমতা দূরীকরণ, নারী শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রেও ছিল আমাদের আন্তরিক প্রয়াস। আমাদের আবারও দুর্ভাগ্য নেমে আসে 2001 থেকে 2008 পর্যন্ত। তখন আমরা সরকারি ছিলাম না। 2001 যে সরকার এসেছিল বিএনপি জামাত জোট, তারা আমার কমিউনিটি ক্লিনিক সব বন্ধ করে দেয়। আমাদের দেশের মানুষ যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাবে সে সুযোগটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাদের জনসংখ্যা উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় একটা স্থবিরতা নেমে আসে। 2009 সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে পুনরায় আমরা সরকারে আসি এবং দায়িত্ব পাওয়ার পরপরই আমরা ICPD প্রোগ্রাম অফ অ্যাকশনের 15টি মূল নীতি বাস্তবায়নে জাতীয় জনসংখ্যা নীতি 2012 প্রণয়ন করি। মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু হার হ্রাস, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, শিশু ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন শুরু করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। বর্তমানে সারা দেশে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ 30 প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি। এর মধ্যে প্রায় 3,000 ক্লিনিকে স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্স সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে 3,290টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বা পরিবার পরিকল্পনা ক্লিনিক হতে মা, শিশু ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে 2,200টি কেন্দ্র হতে
সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হচ্ছে। প্রসূতি সেবা প্রদানের জন্য এসব কেন্দ্রে 4 জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। তাদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিয়েছি। 2010 সালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আমি 30,000 ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম। এর ধারাবাহিকতায় প্রায় 20,000 ধাত্রী ইতিমধ্যে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি, বাকি আমরা পর্যায়ক্রমিকভাবে দিয়ে দেব। আমরা ইতিমধ্যে মিডওয়াইফারি ট্রেনিং প্রায় 3,000 মিডওয়াইফারি ট্রেনিংও দিয়ে দিয়েছি। ভদ্রমহিলা মহোদয়গণ, মাতৃ স্বাস্থ্য সেবায় জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে 13 লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা, শপিং মল, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবাযত্ন কেন্দ্র দেওয়া হয়েছে। গত 15 বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি 1000-এ 21 জন, যা 2006 সালে ছিল 84 জন, এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে 2006 সালের 370 জন থেকে 136 জনে হ্রাস করা হয়েছে। সুধীবৃন্দ, 2014 সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে 2041 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছি। এছাড়া সমাজে বিভিন্ন স্তরে কিশোর কিশোরীদের নিয়ে 8,000-এরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 1 কোটি নারীকে তথ্য সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন 109 চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র 2017 থেকে 2030 এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা 1253টি ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় 50 লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী স্কুল মিল চালু করার উদ্যোগ নিয়েছি, অনেক ক্ষেত্রে আমরা চালু করেছি। তাছাড়া প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বিশেষ করে ওয়াশ ব্লক আমরা তৈরি করে দিয়েছি। আমরা 2010 সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। 2024 পর্যন্ত, অর্থাৎ 2010 থেকে 2024 464 কোটি বই বিতরণ করা হয়েছে।
উপরন্তু নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক রয়েছে। আমরা জাতীয় বাজেটে মোট 30% নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। আইসিটি খাতে 2026 সালের মধ্যে 25%, 2041 সালের মধ্যে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম এবং এ অঞ্চলে প্রথম। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ আগের সাধারণ নির্বাচনের তুলনায় 38.24% বেশি ছিল। সুধীবৃন্দ, আমাদের সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের সুফল হিসেবে 2023 সালে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 72.3 বছর। বর্তমানে আমাদের মোট জনসংখ্যার 62% হচ্ছে কর্মক্ষম। দেশের বর্তমান মোট জনসংখ্যার 9.29% 60 বয়সী। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। 2023 সালে আমরা 58 লক্ষের বেশি প্রবীণ নাগরিকের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি অসহায় নারী, স্বামী পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 4 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসেছে। এছাড়াও আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। 18 থেকে 50 বছর বয়সী যে কোনো নাগরিক এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবে। আমরা ইতিমধ্যে 2021 সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়ন করেছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ, এর জন্য আমরা 4টি পিলার নির্ধারণ করেছি: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট সোসাইটি। এ লক্ষ্যে আমরা আমাদের জনগোষ্ঠীকে, বিশেষভাবে তরুণ সম্প্রদায়কে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। অতি সম্প্রতি আমরা জনসংখ্যা নীতি 2012 যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন নীতিতে 2041 থেকে 61 পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। শুরু থেকেই বাংলাদেশ ICPD প্রোগ্রাম অফ অ্যাকশন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রত্যয়ী। আমরা চাই সকল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যাতে ICPDর লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে পারে, সেজন্য UNFPA এর অন্যান্য উন্নয়ন সহযোগীরা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহী হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একই সঙ্গে সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত
ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। সুধীবৃন্দ, জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। আমি যারা আমাদের অতিথিরা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি আপনাদেরকে আবারও আমাদের বাংলাদেশে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবস্থান সুন্দর হোক আর সফল হোক সেই কামনা করি। আমি আশা করি ঢাকায় অনুষ্ঠিত বৈশ্বিক সংলাপ সেপ্টেম্বর 2024-এ জাতিসংঘে অনুষ্ঠিত সামিট অব দ্য ফিউচারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে। জনসংখ্যা ও উন্নয়নে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সামিট অব দ্য ফিউচারের ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চৌধুরী হোক। We are grateful, Honorable Prime Minister.